হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমরা এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023-এর করাচ্ছি। এখন আমি করাচ্ছি 30 নম্বর ক্লাস, যেটি 16ই মে থার্ড শিফটে এসেছিল। তোমরা যারা আগামীতে এসএসসি এমটিএস এবং এসএসসি সিআইএসএল পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এসএসসি সিআইএসএল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, কিন্তু এসএসসি এমটিএস 7ই মে ফর্ম ফিল আপের কথা ছিল, কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেই জন্য কিন্তু এসএসসি এমটিএস ফর্ম ফিল আপটা একটু দেরি হয়ে গেছে। অবশ্যই ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরপরই তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি তোমাদের কারো পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটু লাইক করে দেবে। আর চ্যানেলের যারা নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো বলবো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি ভারতের তেলেঙ্গানার একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব, যেখানে দেবী মহাকালীকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়? দেবী মহাকালীকে কেন্দ্র করে তেলেঙ্গানায় কোন উৎসবটি পালন করা হয়? তো এটি কিন্তু সঠিক উত্তর হবে বনলু। বনলু উৎসবটি কিন্তু এই তেলেঙ্গানার মহাকালীকে কেন্দ্র করে পালন করা হয়ে থাকে। তো দেখো, পাঞ্জাবের যে উৎসবগুলো হয় সেগুলো অন্যতম লোহরি এবং বৈশাখী। রাজস্থানের গঙ্গাঘর তেজ উৎসব, বুন্দি উৎসব। সিকিমের লেসার উৎসব, সাগাদা উৎসব। তামিলনাড়ুর পোঙ্গল উৎসব, থাইপুসম এবং নাট্যাঞ্জলি উৎসব। তেলেঙ্গানায় বোনালু, যেটা পরীক্ষায় তোমাদের আজকে আসলো, বাতুকাম্বা উৎসব। ত্রিপুরায় খার্চি উৎসব। এছাড়াও পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব, উত্তরাঞ্চলে গঙ্গা দশেরা, উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি এবং খিস্রি। জম্মু ও কাশ্মীরের হর নবমী, সারি, বহুমেলা, দোস মোচে। ঝাড়খণ্ডের দেখো করম উৎসব, হোলি উৎসব, রোহিণী উৎসব, টুসু উৎসব। কর্ণাটকে মহীশূর দশেরা এবং উগাদি উৎসব। কেরালার ওনাম উৎসব, বিশু উৎসব। মধ্যপ্রদেশের লোকরং উৎসব, তেজাজি উৎসব, খাজুরাহো উৎসব। মেঘালয়ে নকরেম উৎসব, খাসিস উৎসব, ওয়াংলু উৎসব এবং সাজিব চেরাও উৎসব। মহারাষ্ট্রে দেখো গণেশ উৎসব, গুড়িপদ উৎসব। মণিপুরের ইয়াংসাং, পোরাগ এবং চাবাংকুট। মিজোরামের চাপারকুর উৎসব। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব, মোয়াটুসু উৎসব। উড়িষ্যার রথযাত্রা, রাজা পর্ব এবং নুকাহাই উৎসব। ঠিক আছে। কুমারী কমলা 1970 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য স্বীকৃত ছিলেন? তো দেখো, তোমাদের এইসব বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু নাম আসে। তো 1970 সালে পদ্মভূষণ পুরস্কার কুমারী কমলা কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতনাট্যম ভারতের বর্ষের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কত্থক উত্তরপ্রদেশ, মণিপুরি মণিপুর এবং মোহিনীনাট্যম কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে। মিরাটের সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহের সাথে দেখা করতে লালকেল্লা গেটে কত সালে পৌঁছেছিলেন? তো দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সঙ্গে সিপাহীরা দেখা করতে এসেছিলেন 11ই মে 1857 সালে। 11ই মে 1857 সালে মিরাটের সিপাহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সঙ্গে লালকেল্লা দেখা করতে পৌঁছেছিলেন। নিচের কোন দেশটি I2U2 শীর্ষ সম্মেলনের একটি অংশ? I2U2। তো I2U2 ভারত, ইসরায়েল,
সংযুক্ত আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল আই দুটো আইতে ইসরায়েল এবং ভারত, ঠিক আছে। আই দুটো কী হয়, ইন্ডিয়া এবং ইসরায়েল হয়। ইউটু কী হয়, ইউএসএ আর ইউএই, ঠিক আছে। চলো নেক্সট। শরণ রানী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? শরণ রানী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো শরণ রানী শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। শরৎ বাদ্যবাদকের জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়েছিলেন, শরণ রানী। দেখো, বীণাবাদককে জিয়াউদ্দিন ডাগার, আইয়াগড়ি শ্যামসুন্দরম, দোরায়ের স্বামী আয়েঙ্গার, চিট্টিবাবু, ইমানি শঙ্কর শাস্ত্রী, ধনম্বল, কে আর কুমারস্বামী, সুন্দরম বালচন্দ্রের। বেহালার সঙ্গে এম.এস. গোপালকৃষ্ণ, শ্রীমতী এম. রাজম, এন.আর. মুরলীধরন, এম. চন্দ্রশেখর, ডি.জি. জগ এবং লালগুড়ির জয়রামন। সানাইবাদক বিসমিল্লা খান, কৃষ্ণ রাম চৌধুরী, আলী আহমেদ হোসেন। মৃদঙ্গম কে.বি. প্রসাদ, এস.বি. রাজারাও, উমলাইপুরম শিবরামন, পালঘাট মণি আয়ার, কারাইকুডি আর মণি, পালঘাট রঘু। রুদ্রবীণার সঙ্গে যুক্ত আসাদ আলী খান। মোহনবীণার সঙ্গে যুক্ত বিশ্বমোহন ভাট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। এছাড়াও সারেঙ্গির সঙ্গে যুক্ত শকুর খান, পণ্ডিত রামনারায়ণ, রমেশ মিশ্র, সুলতানা খান, ওস্তাদ বিন্দা খান। সন্তুর পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সুপারি। শরদের সঙ্গে যুক্ত আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান, শরণ রানী। দেখো, তোমাদের কিন্তু কমন চলে এসছে, জারিনেশ শর্মা। সেতারের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর, শাহিদ পারভেজ খান, বুদ্ধাদিত্য মুখার্জি, অনুষ্কা শঙ্কর, হরাশঙ্কর ভট্টাচার্য, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান এবং মুস্তাক খান। নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ? সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? তো সঠিক উত্তর হবে ইউরেনাস। সৌরজগতের শীতলতম গ্রহের নাম ইউরেনাস। পরবর্তী প্রশ্ন, যে বসতিগুলোতে প্রচুর সংখ্যক ঘর একে অপরের খুব কাছাকাছি নির্মিত হয় সেগুলোকে কি বলা হয়? যে বসতিগুলোকে প্রচুর সংখ্যক ঘর একে অপরের সঙ্গে খুব কাছাকাছি নির্মিত হয় তাকে বলা হয় কম্প্যাক্ট সেটেলমেন্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি। বিশেষ করে শহরে যে বস্তি থাকে এই বস্তিগুলোতে কিন্তু এই কম্প্যাক্ট সেটেলমেন্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখতে পাওয়া যায়। 1983 সালের ক্রিকেট বিশ্বকাপে নিচের মধ্যে কোন ভারতীয় খেলোয়াড় সর্বোচ্চ রান করেছিলেন? 1983 সালে যখন কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, যেটা কোথায় হয়েছিল? ইংল্যান্ডের লর্ডসে। আর দ্বিতীয়বার কবে ভারত বিশ্বকাপ জিতেছিল? 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তো 1983 সালে কোন ভারতীয় ক্রিকেটার বা খেলোয়াড় সর্বোচ্চ রান করেছিলেন? তো ভারতীয় অধিনায়ক কপিল দেব বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি 303 রান কিন্তু করেছিলেন 1983 সালের ক্রিকেট বিশ্বকাপে, এবং তার মধ্যে একটি ম্যাচে কিন্তু 175 রান করে নট আউট ছিলেন। নিচের কোনটি ক্ষার ধাতু নয় এবং পর্যায় সারণীর গ্রুপ 1-এর অন্তর্গত নয়? তো দেখো, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এরা কিন্তু ক্ষার ধাতু এবং পর্যায় সারণীর গ্রুপ 1-এর অন্তর্গত। তো সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু ক্ষার ধাতু নয় এবং পর্যায় সারণীর গ্রুপ 1-এর অন্তর্গতও নয়, ঠিক আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1996 সালে স্পেনের মেনোরকায় অনূর্ধ্ব 10 বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয়? তো তিনি হলেন পি হরিকৃষ্ণ। সঠিক উত্তর পি হরিকৃষ্ণ।
নিচের কোনটি জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন? কে হবে এখানে? নিচের কে জয়পুর শহরের প্রতিষ্ঠা করেছিলেন? তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে কে জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন? তো তিনি হলেন রাজপুতরাজ দ্বিতীয় সয় জয় সিং। রাজপুতরাজ দ্বিতীয় সয় জয় সিং এই 1727 সালে জয়পুর শহরের প্রতিষ্ঠা করেছিলেন। আর এই জয়পুর শহরের নকশাকার ছিলেন কে? বিদ্যাধর ভট্টাচার্য। বিদ্যাধর ভট্টাচার্য। বিদ্যাধর ভট্টাচার্য। বিদ্যাধর ভট্টাচার্য তিনি এই জয়পুর শহরের নকশা করেছিলেন এবং জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন রাজপুতরাজ দ্বিতীয় সয় জয় সিং। নিচের পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রবন্ধে বা অনুচ্ছেদে বিবেকের স্বাধীনতা ও স্বাধীনতা পেশ, ধর্মের চর্চা ও প্রচার উল্লেখ করেছে? ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে। 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে কিন্তু ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। এবার বলেছে দেখো, বিবেকের স্বাধীনতা ও স্বাধীনতা পেশ, ধর্মের চর্চা ও প্রচার, ধর্মের চর্চা এবং প্রচার কোন অনুচ্ছেদে বলা রয়েছে? তো সঠিক উত্তর অনুচ্ছেদ 25-এ কিন্তু বলা রয়েছে। নিচের কোনটি জৈব চাষের বৈশিষ্ট্য নয়? তো জৈব চাষের বৈশিষ্ট্য কী কী দেখো, রাসায়নিকের ন্যূনতম ব্যবহার। তো রাসায়নিকের সার ন্যূনতম ব্যবহার করতে হবে, পুনর্ব্যবহৃত খামারের বর্জ্য ব্যবহার করতে হবে এবং জৈব সার ব্যবহার করতে হবে। এটা কিন্তু জৈব চাষের বৈশিষ্ট্য। কিন্তু বৈশিষ্ট্য নাকি মিশ্র ফসলের ব্যবহার নিষিদ্ধ। মিশ্র ফসলের ব্যবহার নিষিদ্ধ, এটা হচ্ছে জৈব চাষের বৈশিষ্ট্য নয়। পরবর্তী প্রশ্ন বলেছে, উত্তর এবং মধ্য কেরালার এবং তামিলনাড়ুর কোঙ্গু অঞ্চলে নিয়ন্ত্রণকারী চেরা রাজবংশের প্রতীক কী ছিল? উত্তর ও মধ্য কেরালার এবং তামিলনাড়ুর কোঙ্গু অঞ্চলে নিয়ন্ত্রণকারী চেরা রাজবংশের প্রতীক ছিল কি? তো সঠিক উত্তর হবে তীর এবং ধনুক। পরবর্তী প্রশ্ন, ব্যাংকগুলিকে নিজের কাছে কিছু রিজার্ভ তরল আকারে রাখতে হয়, একে কি বলা হয়? একে বলা হয় সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। সংবিধিবদ্ধ তারল্যের অনুপাত। চলো নেক্সট। সোডিয়াম হাইড্রোক্সাইড নিচের কোন সাধারণ পদার্থের রাসায়নিক নাম? সোডিয়াম হাইড্রোক্সাইড নিচের কোন সাধারণ পদার্থের রাসায়নিক নাম? তো সঠিক উত্তর হবে কস্টিক সোডা। কস্টিক সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশটি কে? কোন দেশটি কফি উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে? সঠিক উত্তর হবে ব্রাজিল। ব্রাজিল কফি উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বইটি মুল্লকরাজ আনন্দের লেখা? তো মুল্লকরাজ আনন্দ লিখেছিলেন আনটাচেবল। আনটাচেবল এটি লিখেছিলেন মুল্লকরাজ আনন্দ। ভাগীরথী এবং অলকানন্দা কোন সঙ্গমে মিলিত হয়েছে? ভাগীরথী এবং অলকানন্দা নদী কোন সঙ্গমে মিলিত হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থায় PIL এর মানে কি? ভারতীয় বিচার ব্যবস্থার PIL এর মানে কি? তো এটার মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই PLI এর সম্পূর্ণ নাম। PIL এর সম্পূর্ণ নাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন।
নিচের কে পিএম কেয়ার ফান্ডের অন্যতম ট্রাস্টি? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে শ্রী রতন টাটা। শ্রী রতন টাটা পিএম কেয়ার ফান্ডের অন্যতম ট্রাস্টি। 22 নম্বর প্রশ্ন, কোন মৌর্য শাসককে গ্রিকরা অ্যামিথ্রোচেটস বলে ডাকত? অ্যামিথ্রোচেটস বলে ডাকত কোন মৌর্য শাসককে? তো সঠিক উত্তর বিন্দুসার। বিন্দুসারকে মৌর্য শাসকরা অ্যামিথ্রোচেটস বলে ডাকত। ভারতে সামাজিক গোষ্ঠীর প্রতি সম্মান জানানো পিভিটিজি এর অর্থ কী? ভারতীয় সামাজিক গোষ্ঠীর প্রতি সম্মান জানানো পিভিটিজি এর অর্থ কী? তো এর অর্থ হলো পার্টিকুলারি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস। পার্টিকুলারি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস এই পিভিটিজি এর সম্পূর্ণ নাম। কত্থক শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয় কোন রাজ্যে? তো সঠিক উত্তর হবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এই কত্থক শাস্ত্রীয় নৃত্যটির উৎপত্তি। আসামে সাত্রিয়া নাচ, ঠিক আছে, সাত্রিয়া নাচ কোন রাজ্যে? অসম। এবং ওড়িশার হচ্ছে ওড়িশি। পরবর্তী প্রশ্ন, নাটকে হেমা বলছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাব। কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এই স্লোগান দিয়েছিলেন? কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এটা কে বলেছিলেন? তো এটা বলেছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। ভগৎ সিং স্লোগান দিয়েছিলেন ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? ভগৎ সিং। মহাত্মা গান্ধী বলেছিলেন করেঙ্গিয়ে ইয়ে মরেঙ্গে, করব অথবা লড়ব। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেছিলেন করব অথবা মরব, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। তো বন্ধুরা, তোমাদের 25টি প্রশ্নের সমাধান আমি করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।